আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ রুকিয়ার জোন অনলাইন শিক্ষা বইয়ের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। সাথে আছি মোহাম্মদ শহীদুল ইসলাম, গণিত শিক্ষক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই দেখো গণিত নবম দশম শ্রেণী তোমাদের এই সাধারণ গণিত বইয়ের ধারাবাহিক আলোচনা আমাদের এই ম্যাথ রুকিয়ার জোন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে পেয়ে যাবা। তোমরা আমার সাথে এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবে এবং সুন্দর একটা কমেন্ট করে আমাদের সাথে থাকবে। আমরা ধারাবাহিকভাবে তোমাদের জন্য গণিতের ক্লাস নিয়ে আসবো, পাশাপাশি চেষ্টা করবো সকল বিষয়ের ভিডিওই আপলোড করার জন্য। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। দেখো, এই ছিল গণিত বইয়ের প্রথম মলাট, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ। দেখো, এই গণিত বইয়ের মানে এই যে পূর্ববর্তী সংস্করণ রচনা, এই মানে বইটা কারা কারা রচনা করছে ছিল তার সাথে পরিচয় দেওয়া আছে। এবং এই যে প্রচ্ছদ, চিত্রাঙ্কন, মানে ডিজাইন থেকে শুরু করে মুদ্রণ থেকে শুরু করে যারা যারা ছিল তাদের বিস্তারিত দেওয়া আছে। এই জায়গায় প্রসঙ্গ কথা বলা আছে, তোমরা একবার বইটা ধরে পড়ে নেবে। তারপর এই জায়গায় দেওয়া আছে বোর্ডের চেয়ারম্যানের নাম। দেখো, তোমাদের এই যে বইটা আছে এখানে বলা আছে যে সূচিপত্র, দেখো কী কী আছে। প্রথমে আছে বাস্তব সংখ্যা, তারপরে সেট ফাংশন, বীজগাণিতিক রাশি, সূচক, লগারিদম, মোট মিলিয়ে তোমাদের জায়গায় 17টা অধ্যায় আছে। এই যে সর্বশেষ পরিসংখ্যান আছে, এরা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং সহজ বটে। তোমরা আমার এই চ্যানেলে এই প্রত্যেকটা অধ্যায়ের কম বেশি ভিডিও দেওয়া আছে। তোমরা যদি প্লেলিস্ট চেক করো তাহলে 400 থেকে 500 ভিডিও পেয়ে যাবা। তোমরা ক্লাসগুলো দেখবে, আশা করি তোমাদের অনেক কিছু উপকার আসবে। তাহলে চলো আজকে আমরা ধারাবাহিক আলোচনা শুরু করি। দেখো, অধ্যায় 1, এই যে বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বারস। এই যে সংখ্যার ইতিহাস মানব সভ্যতার ইতিহাসের মতোই প্রাচীন। পারমাণবিক পরিমাণকে প্রতীক দিয়ে সংখ্যা আকারে প্রকাশ করার পদ্ধতি থেকে গণিতের উৎপত্তি। গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের মতে প্রাচীন মিশরের পুরোহিত সম্প্রদায়ের অনুশীলনের মাধ্যমে গণিতের আনুষ্ঠানিক অভিষেক ঘটে। তাই বলা যায় সংখ্যাভিত্তিক গণিতের সৃষ্টি যীশু খ্রিস্টের জন্মের প্রায় 2000 বছর পূর্বে। তোমরা এডিং পাঠা তোমার বেতিকে পড়ে নেবা, তেমন গুরুত্বপূর্ণ কিছু জায়গায় নাই। আর খেলা করো যে এই অধ্যায় শেষে সেক্ষেত্রে কী কী শিখতে পারবে, তোমরা এই বিষয়গুলো শিখতে পারবা। একটু চোখ বুলিয়ে দেখে নেবে। আমরা এখন আলোচনা শুরু করো। দেখো, দ্বিতীয় পৃষ্ঠা কী আছে, বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস, ক্লাসিফিকেশন অফ রিয়েল নাম্বারস। দেখো, প্রথমে আছে স্বাভাবিক সংখ্যা, রিয়েল নাম্বার বা ন্যাচারাল নাম্বার যেটাকে আমরা বলি। দেখো, প্রথমে আছে স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার। এই যে 1, 2, 3, 4 ইত্যাদি স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যা। 2, 3, 5, 7 ইত্যাদি মৌলিক সংখ্যা। দেখো, আমরা এই যে 0 থেকে 9 পর্যন্ত 10টা অঙ্ক সংখ্যা ব্যবহার করি, এগুলো হচ্ছে আমাদের অঙ্ক সংখ্যা। এখন আমরা যদি শূন্য বাদে 1 থেকে শুরু করে সকল ধনাত্মক মান লিখি, ওগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। যেমন এই জায়গায় লেখে, দেখো এই যে 1, 2, 3, 4 ডট ডট, মানে কি এই জায়গায় আরও ধনাত্মক মান আছে শূন্য বাদে, এগুলো সব স্বাভাবিক সংখ্যা। এবারে স্বাভাবিক সংখ্যার ভিতরে মৌলিক সংখ্যা আছে, আবার কিছু যৌগিক সংখ্যা আছে। দেখো, এখন ওরা মৌলিক সংখ্যা কাকে বলে, যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। দেখো, এই জায়গায় 2, 2 একে 2, আবার 3, 3 একে 3, আর কিছু নাই। এই জায়গায় 5, 5 একে 5, আবার দেখো এই জায়গায় 7, এই যে 7 একে 7, মানে কি 1 আর ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা নাই, এগুলো হচ্ছে কি মৌলিক সংখ্যা। এই যে ডটার মানে কি এই জায়গায় আরও অনেক মৌলিক সংখ্যা আছে এই জায়গায়, সেটা বুঝেছে। তারপর দেখো এই যে এবং 4, 6, 8, 9 ইত্যাদি যৌগিক সংখ্যা। এই যে 4, দেখো 6, 8, 9 এগুলোর একের অধিক আছে, যেমন 4 একে 4, 2 দুগুণে 4, আবার এই 6 একে 6, আবার 3 দুগুণে 6, 8 একে 8, 4 দুগুণে 8, 3 3 আর 9, 9 একে 9, একের অধিক গুণনীয়ক থাকলে ওগুলো মৌলিক সংখ্যা হবে না, ওগুলো কি সংখ্যা, যৌগিক সংখ্যা। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, তারপরে দেখো দুইটি স্বাভাবিক সংখ্যার গসাগু 1 হলে, এই যে 1 হলে এদেরকে পরস্পরের সহমৌলিক সংখ্যা বলা হয়। দুটাকে গসাগু সংখ্যা লিখছি, এই জায়গায় যদি দুটার সহমৌলিক বা গসাগু যদি 1 হয় তাহলে কি পরস্পর সহমৌলিক সংখ্যা বলা হবে। যেমন দেখো এই জায়গায় এই 6 আর 35 এ পরস্পরের সহমৌলিক। কেমন, 6 একে 6, 35 একে 35, কিন্তু 3 দুগুণে 6, 5 7 35 হয়, কিন্তু ওই যে 3 দুগুণে 6 আর 5 7 35 এই সংখ্যার মধ্যে কোনো না কোনো মিল নেই, শুধু একের সাথে মিল আছে। 6 একে 6, 35 একে 35, সেজন্য বলছে কি গসাগু মানে শুধু কমন। এই 6 মধ্যে আছে 1 কমন, 35 মধ্যে আছে 1 কমন, এই জন্য কি দুটা স্বাভাবিক সংখ্যা গসাগু যদি 1 হয়
তাহলে এদেরকে পরস্পর সমমৌলিক সংখ্যা বলা হয়। ঠিক আছে, তারপর দেখো পূর্ণ সংখ্যা শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। অর্থাৎ এই যে মাইনাস প্লাস শূন্য সহ বলছে ধনাত্মক ঋণাত্মক সকল সংখ্যাকে বলা হয় কি এই যে পূর্ণ সংখ্যা বলা হয়। দেখো এই জায়গায় মাইনাস প্লাস সব কিছু আছে এর ভিতরে আছে, এগুলো হচ্ছে কি পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যার আবার দুটো অংশ আছে, একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এই যে ঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো -3 -2 -1 এগুলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আবার 1 2 3 এগুলো কি ধনাত্মক পূর্ণ সংখ্যা। সেটা আমরা পরে আসি। এখন আমরা এই যে ভগ্নাংশটা শিখে নিব। ভগ্নাংশ কাকে বলে? ফ্র্যাকশনাল নাম্বার। p/q আকারের কোনো সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা বা সংক্ষেপে ভগ্নাংশ বলা হয়, যেখানে q ≠ 0 মানে কি এই যে নিচের যে q আছে নিচে মানে 0 হতে পারবে না, 0 বাদে অন্য কোনো মান হইতে পারবে, ≠ 0 এবং q ≠ 1। 0 আর 1 কখনোই q জায়গায় বসতে পারবে না, 0 1 বাদে অন্য কোনো মান বসতে পারবে। যেমন দেখো এই জায়গায় লাগছে এই যে 1/2 3/2 -5/3 4/6। দেখো এই জায়গায় এই যেগুলোর ভিতরে কি একটা এক জায়গায় 0 হইতে পারবে না আর 1 হইতে পারবে না, 0 আর 1 বাদে অন্য কোনো মান বসতে পারবে ইত্যাদি সাধারণ ভগ্নাংশ। কোনো ভগ্নাংশ p/q এর ক্ষেত্রে p < q, খেয়াল করো এটার নাম কি হতে পারো? এটা বলে p < q। p < q হলে ভগ্নাংশটিকে প্রকৃত ভগ্নাংশ এবং p > q হলে ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। যেমন যে লব ছোট হর বড়, এই যে 1/2 উপরেরটাকে বলা হয় লব আর অঙ্কের বেলায় নিচেরটাকে বলা হয় হর। 1/3 2/3 1/4 ইত্যাদি প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের লব ছোট এবং হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। এই দেখো এবং এই যে 3/2 4/3 5/3 5/4 ইত্যাদি অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা বলতে পারি যে ভগ্নাংশের লব বড় হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছো। তারপর দেখো এই যে মূলদ সংখ্যা রেশনাল নাম্বার p/q আকারের কোনো সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয় যখন p ও q এই যে পূর্ণ সংখ্যা হবে। আবার বলা আছে কি এই যে q ≠ 0, এটা বলো তোমরা কি জানো? খেয়াল করো q এই দেখো সমান সমানের মাঝখানে একটা কোনো বলে দাগ দেওয়া থেকে বলা হয় q ≠ 0। তারপর দেখো যেমন 3/1 1 দিয়ে 3 ভাগ করলে 3 হবে, 11 2 দ্বারা ভাগ করলে 5.5 হবে, আবার 5 3 দ্বারা ভাগ করলে 1.666 ইত্যাদি হবে। এগুলো মূলদ সংখ্যা। যে কোনো মূলদ সংখ্যাকে দুইটি সমমৌলিক সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা বা লেখা যায়। খেয়াল করো এই লাইনটা, এই যে কোনো মূলদ সংখ্যাকে দুইটি সমমৌলিক সংখ্যার অনুপাত হিসেবে লেখা যায়। খুবই গুরুত্বপূর্ণ এই লাইনটা তোমরা অবশ্যই অবশ্যই মুখস্থ করে রাখবা এবং নোট করে রাখবা। সকল পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশই মূলদ সংখ্যা। সকল কি পূর্ণ সংখ্যা, যে 3, আবার এই যে এটা হচ্ছে 3 পূর্ণ সংখ্যা, আর 5.5 এটা কিন্তু ভগ্নাংশ সংখ্যা, আর 1.66 এটা কিন্তু ভগ্নাংশ সংখ্যা। এই যে কি সকল পূর্ণ সংখ্যা ভগ্নাংশ কি মূলদ সংখ্যা। আশা করি বুঝতে পারছো। তারপর দেখো অমূলদ সংখ্যা আলোচনা করব। অমূলদ সংখ্যা কাকে বলে? ইরেশনাল নাম্বার যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলে। যেখানে p এবং q পূর্ণ সংখ্যা এবং q ≠ 0 সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়। পূর্ণবর্গ নয়, দেখো এই লাইনটা মুখস্থ করবো, আমি মার্ক করে দেখাইতেছি তোমাদেরকে। যে পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা। পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি কি অমূলদ সংখ্যা। যেমন কি দেখো এই জায়গায় বলা আছে যে √2, এই যে 1.41 4 2 1 3 ইত্যাদি আরও অনেক সংখ্যা লেখা যাবে। এই √2 অমূলদ সংখ্যা, √3 অমূলদ সংখ্যা, √5/2 এটি অমূলদ সংখ্যা। ঠিক আছে, এখন পূর্ণবর্গ কোনগুলো? যেমন মনে করো এই যে 4, তারপরে মনে করো 9, তারপরে মনে করো 25, তারপরে 36, যেগুলোর বর্গমূল করা যাবে ওগুলোই পূর্ণবর্গ সংখ্যা। আর যেগুলো বর্গমূল করা যাবে না ওগুলো কি অমূলদ সংখ্যা। আর যেগুলো বর্গমূল করা যাবে না আর অমূলদ সংখ্যা হবে এগুলো মানে পূর্ণবর্গ হবে না। আর যেগুলো পূর্ণবর্গ সংখ্যা এগুলো এবার মূলদ সংখ্যা। খেয়াল রাখবো। এই জায়গায় একটু বলা আছে দেখো এই যে দশমিক বিন্দুর পর এটা সংখ্যা আছে, খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করো একটু মনোযোগ সহকারে। দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা সসীম হলে এদেরকে সসীম দশমিক এবং সসীম দশমিক ভগ্নাংশ বলে এবং
অঙ্ক সংখ্যা অসীম হলে এদেরকে অসীম দশমিক ভগ্নাংশ বলে। এই বিষয়ে কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে, কখন সসীম দশমিক ভগ্নাংশ বলে আর কখন অসীম দশমিক ভগ্নাংশ বলা হয়। মানে কি দেখো, যেমন এই যে 0.52 এটা দশমিক ভাগ কিন্তু শেষ আছে, এই যে 3.4152 ইত্যাদি সসীম দশমিক ভগ্নাংশ, মানে কি দশমিক আবার ডট ডট নাই, শেষ হয়ে গেছে। এবং 4/3 দেখো, এই যে 4-3 দ্বারা ভাগ করলে 1.3333 এই যে ডট ডট দেওয়া আছে, মানে কি এই জায়গাটা ডট ডট দেওয়া আছে, দেখছো, মানে কি এই জায়গায় আরও অনেক সংখ্যা আসে, তাহলে বোঝায় কি এটা সসীম না, এটা অসীম চলমান। এই যে √5 সমান 2.12355 ডট ডট, দেখো এই জায়গায় যে ডট ডট, মানে কি এই জায়গায় আরও সংখ্যা আছে দেখো, আর এই জায়গায় কিন্তু সংখ্যা নাই, যে জায়গায় শেষ হয়ে যাবে সংখ্যা থাকবে না সেটা হচ্ছে কি সসীম দশমিক ভগ্নাংশ। আর যে জায়গায় এই যে দশমিক মানে ধর হচ্ছে কি সংখ্যা বসানোর পর ডট ডট থাকবে সেটা হচ্ছে কি অসীম দশমিক ভগ্নাংশ। আবার অসীম দশমিক ভগ্নাংশের মধ্যে দশমিক বিন্দুর পর কিছু অঙ্কের পুনরাবৃত্তি হলে তাদেরকে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ, অঙ্কের পুনরাবৃত্তি হলে তাদেরকে কি অসীম আবৃত দশমিক ভগ্নাংশ বলে। এই যে অঙ্কগুলোর পুনরাবৃত্তি না হলে এদের অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ বলে। এখন এই জায়গায় কিন্তু একটা বোঝার জিনিস আছে, এটা হলো অসীম আবৃত দশমিক ভগ্নাংশ, আর হলো কি অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। আবৃত অনাবৃত কথার অর্থ হলো এটাই, দেখো যেমন 182 ভাগ করলে 1 এই যে 23 মানে কি এই যে 23 শব্দ, শুধু 23 শব্দ না, দেখো এই 23 শব্দ একটা 23 শব্দ, মানে কি এরকম 23 আরও আছে, এটা বলছে কি আবৃত, মানে কি দশমিকের পরে যদি একই সংখ্যা বারবার আসে সেটাকে বলা হবে আবৃত দশমিক ভগ্নাংশ। দেখো এই যে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ, মানে কি দশমিকের পরে এনে 23 আসছে, আবার 23 আসবে, আবারও 23 আসবে, আবারও 23 আসবে, মানে এই সংখ্যা এই যে 23 এর ছাড়া অন্য কোনো সংখ্যা আসবে না, এই জন্য এটা হচ্ছে কি অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। আবার দেখো পরেরটা বলছে কি এই যে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ দুইটাই দেওয়া আছে জায়গায়। আবার দেখো এই যে একটা সংখ্যা খেয়াল করো, এই লাইনটা, এই যে লাইনটা খেয়াল করো সবাই, 0.523505 ডট ডট, দেখো এই যে এগুলা কিন্তু দেখো একটা এক এক রকম, কোনো মিল নাই, এগুলো অনাবৃত। যেগুলো দশমিক পরে একই সংখ্যা বারবার আসে সেটা হচ্ছে আবৃত, আর আবৃত হলে এটা হবে কি অসীম আবৃত দশমিক ভগ্নাংশ হবে। আর যদি দশমিকের পর একই সংখ্যা বারবার না আসে, একই মানে এক ধরনের সংখ্যা পরিবর্তনে আসে, মিল থাকে না, এটাকে বলা হবে কি অনাবৃত দশমিক ভগ্নাংশ। এটা একইভাবে দেখো দশমিক পরে সংখ্যাগুলো অনেক অমিল, একটা মিল নাই, এটা অনাবৃত দশমিক, দেখো এই যে বলছে ইত্যাদি অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ, ঠিক আছে। তারপর দেখো এই জায়গায় বলা আছে বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার, সকল মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যাকে, এই যে সকল মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যাকে কি বাস্তব সংখ্যা বলা হয়। দেখো এই জায়গায় 0 মানে 0 +-1, এই যে +-2 +-3, এবার যে দেখো এই যে √3 √5 √7, এবার দেখো এই ভগ্নাংশ সংখ্যা, এগুলো সবাই কিন্তু কি বাস্তব সংখ্যা। এখন এখানে আরেকটা কথা আছে, দেখো এই যে 0.6 উপর একটা ফোঁটা দেওয়া যায়, 2 উপর একটা ফোঁটা দেওয়া যায়, এই যে ফোঁটা দেখা যায় এটাকে বলা হয় পৌনঃপুনিক, 6 পৌনঃপুনিক 2 পৌনঃপুনিক, ঠিক আছে। এখন আসো আমরা কিছুক্ষণ আগে পড়ছিলাম যে ধনাত্মক সংখ্যা আর ঋণাত্মক সংখ্যা। দেখো এই যে ধনাত্মক সংখ্যা আমরা এখন জানবো, 0 থেকে বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলা হয়। এই যে দেখো যেমন 2, 1/2, 3/2, √2, এগুলো হচ্ছে কি ধনাত্মক সংখ্যা। আবার দেখো ঋণাত্মক সংখ্যা কোনগুলো, নেগেটিভ নাম্বার। 0 থেকে ছোট সকল বাস্তব সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলা হয়, যেমন কি এই দেখো -2, -1/2, -3/2, -√2, এগুলো কি ঋণাত্মক সংখ্যা, মানে -চিহ্ন থাকলে ঋণাত্মক সংখ্যা। তারপর দেখো অঋণাত্মক সংখ্যা কোনগুলো, 0 সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলা হয়। কখন 0 সহ, একটা ধনাত্মক সংখ্যা আর হলে গিয়ে অঋণাত্মক সংখ্যা, খেয়াল করো। কিন্তু বুঝতে ধনাত্মক সংখ্যা আর অঋণাত্মক সংখ্যা বলতে একই বোঝায়। ধনাত্মক সংখ্যা হবে কখন 0 থেকে বড়, 0 থাকবে না, কিন্তু অঋণাত্মক সংখ্যা কখন হবে যখন 0 সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলা হয়। যেমন ধর 0 লাগছে, 3 লাগছে, 1/2 লাগছে, 0.612 লাগছে, ঠিক আছে, এগুলো কি অঋণাত্মক সংখ্যা। দেখো নিচে চিত্রে আমরা বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস দেখতে পাই, কীভাবে একটা পর একটা আসছে, কীভাবে একটা তৈরি হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এটা একটা মেনু থেকে দেখে নিবে। হ্যাঁ, তারপর দেখো যে কিছু কাজ আছে,
তাহলে আমরা এগুলো পরে আলোচনা করব। আজকে এই পর্যন্ত আলোচনা করলাম। তোমরা সুন্দর করে ভিডিওটা দেখো এবং সুন্দর করে বুঝার চেষ্টা করো। আমাদের ম্যাথ এডুকেশন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকো। আমরা ধারাবাহিকভাবে তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।